এখন গুড। ফ্যামিলি হচ্ছে প্যারামিটিভিরিডি, জেনাস হচ্ছে মরবিলি ভাইরাস, স্পিসিস লিখতে পারো তোমরা পিপিআর ভাইরাস, স্পিসিস পিপিআর ভাইরাস, এখানে লেখা হয়নি, স্পিসিসটা হচ্ছে পিপিআর ভাইরাস, ঠিক আছে। এবং ইট ইজ ভেরি ক্লোজলি রিলেটেড টু দ্য রিন্ডারপেস্ট ভাইরাস, অ্যান্টিজেনিক্যালি সিমিলার। অ্যান্টিবডিজ আর ক্রস প্রোটেক্টিভ। অ্যান্টিবডিজ বলতে হচ্ছে কি তোমার বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয় অথবা যে ভ্যাকসিন ইউজ করা হয়, এই ভ্যাকসিন গুলা, ধরো যে পিপিআর এর ভ্যাকসিন যদি হচ্ছে তোমার ক্যাটেলের ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে সেটা রিন্ডারপেস্টের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে। অথবা রিন্ডারপেস্টের ভ্যাকসিন, রিন্ডারপেস্ট সাধারণত ক্যাটেলের ডিজিজ এবং পিপিআর একটা বোটের ডিজিজ, কিন্তু এই পিপিআর ভ্যাকসিন যদি রিন্ডারপেস্টের ক্ষেত্রে ক্যাটেলের ক্ষেত্রে ইউজ অথবা যদি তোমার পিপিআর ভ্যাকসিন সরি রিন্ডারপেস্টের ভ্যাকসিন যদি বোটে ইউজ করা হয় তাহলে সেখানে হচ্ছে তোমার অ্যান্টিবডি তৈরি হতে পারে। এই কথাটা হচ্ছে ক্রস প্রোটেক্টিভ, বুঝছো? হুম। জি স্যার। ইকোনমিক ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট মানে হচ্ছে কি তোমার presence of disease can limit trade and export, import of new breeds, development of intensive livestock production. বিশেষ করে আমরা ইয়ার ক্ষেত্রে আর কি এফএমডি আর পিপিআর এর ক্ষেত্রে ইকোনমিক ইম্প্যাক্ট খুব আছে, এই জন্য ইকোনমিক ইম্প্যাক্ট একটু জানবো। ট্রেড এন্ড এক্সপোর্ট মানে সাধারণত আমাদের দেশে যদি হবে ইয়া হয় না আর কি, যদি কোনো দেশে পিপিআর থাকে তাহলে ওই দেশ থেকে কোনো ধরনের ইয়া মানে সাধারণত ওই মাংসগুলো হচ্ছে গিয়ে তোমার অন্য কোনো দেশ যারা যেগুলো দেশে পিপিআর নাই তারা হচ্ছে এক্সপোর্ট করে না, ঠিক আছে। ইম্পোর্ট অফ নিউ ব্রিডস, ঠিক একইভাবে হচ্ছে কি ব্রিড গুলো হচ্ছে কি বা লাইভ এনিমেল যেগুলো সেগুলো হচ্ছে কি তোমার এক্সপোর্ট করে না। ডেভেলপমেন্ট অফ ইন্টেন্সিভ লাইভস্টক প্রোডাকশন মানে এই ডিজিজ যেহেতু হচ্ছে তোমার যখন হয় তখন হচ্ছে কি ম্যাসিভ আকারে, ধরো যে তোমার একটা এরিয়াতে যদি হয় তাহলে ওই এরিয়াতে অল্প কিছুদিনের মধ্যে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তোমার নতুন নতুন ফার্ম ডেভেলপমেন্টের জন্য একটা বাধা হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপরে যদি হচ্ছে কি তোমার এনিমেল গুলো মারা যায় তাহলে সেটা হচ্ছে কি একটা ইকোনমিক্যাল লস হতে পারে, আর একটা হচ্ছে কি তোমার এনিমেল হিউম্যানের জন্য যে প্রোটিন সাপ্লাই হওয়ার কথা ছিল সেই প্রোটিন সাপ্লাইও ডিক্রিজ হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রায় সকল এনিমেলেই হচ্ছে তোমার ডিজিজ হলে ইকোনমিক ইম্প্যাক্ট প্রায় সিমিলার। তাহলে যদি হয় তাহলে সাধারণত আমাদের দেশে এটা মেনটেন করে না, কিন্তু বাইরের দেশে কি করে, এটা একটা ইথিক্স আছে হিউম্যান মানে এনিমেল ইথিক্স। যদি কোনো এনিমেলের ডিজিজ হয় তাহলে সেই এনিমেলের রাইট হচ্ছে তার ট্রিটমেন্ট পাওয়া, নট স্লোটারিং, ঠিক আছে। এটা হচ্ছে এনিমেলের রাইট একটা, যে এনিমেল যদি কখনো অসুস্থ হয় তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ট্রিটমেন্ট পাওয়া, নট স্লোটারিং। না আমাদের দেশে তো হচ্ছে গিয়ে মানে এখন একটু কমছে, আগে তো হচ্ছে গিয়ে অসুস্থ হলে আগে অ্যানিমেলটাকে স্লোটার করতো। তো এইটা একটা যখন হচ্ছে কি তোমার অ্যানিমেল মারা যাচ্ছে বা অসুস্থ হচ্ছে, মারা যদি যায় তাহলে তো একটা ইকোনমিক লস হচ্ছে, আবার অসুস্থ হলে ট্রিটমেন্ট কস্ট হচ্ছে ইকোনমিক্যালি লস হচ্ছে তোমার। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে তোমার প্রোটিন, হিউম্যানের যে প্রোটিন কনজাম্পশনের জন্য যে প্রোটিনটা দরকার সেই প্রোটিনটা আমাদের ডিক্রিজ করতেছে, ফলে পার ক্যাপিটা যে প্রোটিন আছে সেটাও রিডিউস হবে। দিস আর দি ইকোনমিক ইম্প্যাক্ট। তোমরা মোর অর লেস প্রায় সকল এনিমেলের যদি বলা হয় যে রাইট ডাউন দ্য ইকোনমিক ইম্প্যাক্ট অফ দিস এফএমডি অ্যানথ্রাক্স, তাহলে you can write these things, just add some elaborately, একটু বড় করে লিখবা আর কি, ঠিক আছে, দিয়ে লিখতে পারবো আর কি, ঠিক আছে। পানি খাওয়াই, বুঝছো ইকোনমিক ইম্প্যাক্টটা, বুঝছো সবাই? জি স্যার। গুড। Morbidity and mortality. Young animals mostly affected ages 2 months to 2 years. Varies by species, immunity and breed. এটা হচ্ছে কি প্রায় সকল ডিজিজের ক্ষেত্রে ভ্যারিজ করে। Morbidity and mortality rates up to 100% in naive herds. Naive herds মানে বুঝো, naive herd কথাটা অর্থ হচ্ছে এর আগে কখনো হচ্ছে সেখানে পিপিআর হয় নাই, এর আগে কখনো সেখানে পিপিআর হয় না। আপ টু 100% নেই মানে হচ্ছে এটা প্রচুর খুবই একটা কন্টাজিয়াস ডিজিজ, একটা এনিমেল হলে ওই হার্টের সবগুলো এনিমেল ইনফেক্টেড হয়ে যায়। তারপর হচ্ছে কি লোয়ারিং এন্ডেমিক এরিয়াস, এটা হচ্ছে তোমার লোয়ারিং এন্ডেমিক এরিয়াস মানে তোমার এন্ডেমিক কথার অর্থ বুঝো,
এন্ডেমিক, স্পোরাডিক, ইপিডেমিক, প্যান্ডেমিক। জি স্যার। স্যার এন্ডেমিক হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় থাকা, না, নির্দিষ্ট জায়গায় থাকার না, নির্দিষ্ট একটা স্পেসিফিক কিছুকে বোঝাবে। এটা হচ্ছে স্পোরাডিক। প্রথমে হচ্ছে স্পোরাডিক মানে হচ্ছে হ্যাপাজার্ড, মানে হচ্ছে কি তোমার এখানে দুইটা হচ্ছে এই বছর, তারপরে আর নাই, আবার আগামী বছর 5টা হবে। অনির্দিষ্ট না, স্পোরাডিক হচ্ছে কি হ্যাপাজার্ডলি এবং হচ্ছে ইরেগুলারলি। ঠিক আছে, কখন কোথায় হবে তার কোনো নির্দিষ্ট কোনো ইয়া নেই আর কি। এটা হচ্ছে তোমার স্পোরাডিক। এন্ডেমিক হচ্ছে তোমার একটা নির্দিষ্ট এরিয়াতে কন্টিনিউয়াসলি একটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ থাকবে। ধরো যে আমাদের দেশে পিপিআর প্রতি বছর 30% হয়, 30 থেকে 40%, কথার কথা বলতেছি, যতগুলো এনিমেল আছে তার মধ্যে। এটা হচ্ছে এন্ডেমিক, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ প্রতি বছরই হবে, প্রায় প্রতি বছর। এটা হচ্ছে এন্ডেমিক। আর ইপিডেমিক হচ্ছে এন্ডেমিকের থেকে বেশি হবে। আমাদের দেশে ধরো 30 থেকে 40% হওয়ার কথা ছিল, এবার হচ্ছে গিয়ে তোমার 60% হচ্ছে, 70% হচ্ছে, 80% হচ্ছে। খুব দ্রুতই মানে অল্প একটু সময়ের মধ্যে অনেক দ্রুত ছড়ায়। না না না, অল্প একটু ছড়ার মধ্যে দ্রুত ছড়ায়, এটা হচ্ছে এপিডেমিক। এপিডেমিক হচ্ছে তোমার কন্টিনিউয়াস যে এন্ডেমিক আছে, কন্টিনিউয়াস যে পার্সেন্টেজ থাকুক, অথবা হচ্ছে কি কোনো এরিয়াতে নতুন কোনো ইনফেকশন, সেটা হইতে পারে। ধরো যে আগে কোনো ইনফেকশন ছিল না, এখন নতুন করে ইনফেকশন হয়েছে, দিস ইজ এপিডেমিক। অথবা আগে 10%, 15% হইতো, এখন সেটা 50% বা 60% চলে গেছে, দিস ইজ অলসো কল্ড এপিডেমিক। আর প্যান্ডেমিক হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে না, একটা নির্দিষ্ট দেশে না, অনেকগুলা দেশে হবে তোমার একসাথে। এপিডেমিক ওই ইয়াটা হবে অনেকগুলা দেশে, বিশ্বব্যাপী। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্ডেমিক। ঠিক আছে, আর তোমার ফ্যাটালিটি রেটটা অনেক হাই। ফ্যাটালিটি মানে হচ্ছে মারা যাওয়া, হ্যাঁ, ফ্যাটালিটি রেট অনেক হাই। এক্সোটিক আনগুলেট সেটা দরকার নাই, এটা হচ্ছে তোমার ফ্যাটালিটি রেট বা মৃত্যু হার অনেক বেশি, এটা বলা হয়েছে। ট্রান্সমিশন, ক্লোজ কন্ট্যাক্ট আর ইনহেলেশন, মানে তোমার হচ্ছে কি মেকানিক্যাল ট্রান্সমিশন হয়, একজন আরেকজনের পাশাপাশি থাকলে ক্লোজ কন্ট্যাক্ট হতে পারে, আর ওটা ইনহেলেশনের মাধ্যমেও ভাইরাসটা ছড়াতে পারে। ঠিক আছে, ভাইরাস সেড ইন নেজাল এন্ড ওকুলার সিক্রেশন, স্যালাইভা, ইউরিন এন্ড ফিসেস। কোন কোন এতে তোমার সব মানে অনেকগুলো রূপ দিয়ে হতে পারে আর কি। তারপরে লং টার্ম ক্যারিয়ার্স আনলাইকলি। আনলাইকলি মানে হচ্ছে সাধারণত এতটা থাকে না আর কি, মানে একটা ভাইরাস যদি হচ্ছে এনিমেল ইনফেক্টেড হয় তাহলে সে অনেক দিন পর্যন্ত এটা ক্যারিজ করে আর কি। তারপর হচ্ছে গিয়ে রোল অফ ফোমাইটস আনক্লিয়ার, যদিও আনক্লিয়ার বলা যায় না এখন, ফোমাইটস দ্বারা হচ্ছে গিয়ে এখন তোমার ইনফেকশনটা ছড়ায়। ফোমাইটস মানে হচ্ছে তোমার ফার্মের যে ছোট ছোট হচ্ছে গিয়ে ইয়াগুলো থাকে আর কি, বাতাসের মাধ্যমে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে বিভিন্ন, সেগুলোর সাথে হচ্ছে গিয়ে ভাইরাসটা ছড়াইতে পারে আর কি। ঠিক আছে, বাট এটা হচ্ছে গিয়ে তোমার যদি ছড়ায় তাহলে ডু নট রিমেইন ইনফেকশাস ফর লং টাইম, মানে অনেকক্ষণ ধরে এটা থাকতে পারে না, অল্প কিছুর মধ্যে যদি হচ্ছে গিয়ে হোস্ট পায় তাহলে সেখানে ইনফেকশন করতে পারে। বুঝছো সবাই ট্রান্সমিশন? স্যার বুঝছি। স্যার পিপিআর কি শুধু গোটেরই হয় নাকি এর ক্ষেত্রে হয়? কার ক্ষেত্রে? সিপের ক্ষেত্রে মানে কম হয়, গোটের ক্ষেত্রে মেনলি হয়। সিপের ক্ষেত্রে হয়, কম হয়। ঠিক আছে, এখন জি স্যার। প্যাথোজেনেসিসে আসুন। ইনফেকশন অকার্স থ্রু ইনহেলেশন, ইনজেকশন, ক্লোজ কন্ট্যাক্ট, এগুলো সবগুলো থাকতে পারে। তারপরে হচ্ছে গিয়ে যখনই প্রথম প্রাথমিক ইয়া হলো তখন লোকালাইজ ইন দ্য এপিথেলিয়াল সেলস অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, localized in the epithelial cells of upper respiratory tract and multiply occur in this area, মানে তোমার প্রাইমারি মাল্টিপ্লিকেশন হবে কোথায়? in the epithelial cells of the upper respiratory tract, then enter into the blood leading to viremia. ঠিক আছে, then enter into the blood leading to viremia. The virus has a special affinity for the epithelial cells of alimentary tract, respiratory tract and lymphoid tissues. যে সকল ভাইরাসের এপিথেলিয়াল সেলের প্রতি অ্যাফিনিটি আছে সেগুলোকে বলা হয় এপিথেলিওট্রপিক ভাইরাস। এপিথেলিওট্রপিক ভাইরাস, ফর এক্সাম্পল তোমার পিপিআর, এফএমডি, রিন্ডারপেস্ট,
এগুলো হচ্ছে তোমার এপিথেলিয়াল সেলের প্রতি স্পেশাল অ্যাফিনিটি আছে, ঠিক আছে? এগুলো স্পেশাল এপিথেলিয়াল সেলে মাল্টিপ্লিকেশন করতে পারে, এগুলোতে গ্রো করে প্রচুর পরিমাণে, এই জন্য এগুলোকে বলা হয় এপিথেলিওট্রফিক ভাইরাস। সুতরাং কি বললাম, দি ভাইরাস হ্যাজ স্পেশাল অ্যাফিনিটি ফর দি এপিথেলিয়াল সেলস অফ এলিমেন্টারি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড লিম্ফয়েড টিস্যুস। এই তিনটা সিস্টেমে হচ্ছে কি এফেক্ট করে ভাইবাতে অনেক সময়, অথবা বলো কি আরমান হোসেন কি কয়? এই ভাইরাসটার স্পেশাল অ্যাফিনিটি আছে তিনটা সিস্টেমের প্রতি। এটা কিন্তু ভাইভাতে অথবা অনেক সময় কুইজে কোশ্চেনে থাকে, ঠিক আছে? যে রাইট ডাউন দি 3 সিস্টেম, বা তোমরা যে কি কি সিস্টেমে, মানে কি কি সিস্টেমে এফেক্ট করে আর কি, এটাকে তখন বলবা তিনটা সিস্টেমে এফেক্ট করে, এলিমেন্টারি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড লিম্ফয়েড টিস্যুস। এখন এই এলিমেন্টারি ট্র্যাক্টে কি হয়, মাল্টিপ্লিকেশন হবে এবং সেই এলিমেন্টারি ট্র্যাক্টে বিভিন্ন ধরনের নেক্রোসিস তৈরি করবে, ঠিক আছে? রেসপিরেটরি ট্র্যাক্টে কি করবে, মাল্টিপ্লিকেশন হবে এবং সেখানে নিউমোনিয়া ডেভেলপ করবে। তারপর লিম্ফয়েড টিস্যুতে করে মাল্টিপ্লিকেশন করবে, নেক্রোসিস করবে, আলটিমেটলি কি হবে, ইমিউনোসাপ্রেশন হবে। যখন মাল্টিপ্লিকেশন করে তখন সেখানকার যে হচ্ছে যে তোমার লিম্ফয়েড সেলগুলো আছে, সেই সেলগুলো হচ্ছে ডিপ্লিশন হয়, মারা যায়, নেক্রোসিস হয়ে মারা যাওয়ার ফলে লিম্ফয়েডের যে সেলের পরিমাণ কমে যায়, সেহেতু হচ্ছে কি তোমার সেখানে ইমিউনোসাপ্রেশন হয়, ঠিক আছে? তাহলে যে তিনটে সিস্টেম এফেক্ট করে, এলিমেন্টারি ট্র্যাক্টে সেখানে গিয়ে ভাইরাসটা মাল্টিপ্লিকেশন করবে এবং সেখানে টিস্যুগুলোতে তারা নেক্রোসিস করবে। রেসপিরেটরি ট্র্যাক্টে মাল্টিপ্লিকেশন করবে, ইনফ্লামেশন হবে লিডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউমোনিয়া। লিম্ফয়েড টিস্যুতে হবে মাল্টিপ্লিকেশন করবে, সেখানে সেলে নেক্রোসিস করবে, নেক্রোসিস করার পর লিম্ফয়েড টিস্যুগুলো ডিপ্লিশন হয়ে যাবে, আলটিমেটলি রেজাল্টিং ইন ইমিউনোসাপ্রেশন, ঠিক আছে? আমি কিন্তু যেগুলো লেখা থাকে তার বাইরে অনেক সময় একটু একটু করে বলি, এগুলো কিন্তু মনে রাখবা বা লিখে নিবা, নোট করে নিবা। স্যার নিউমোনিয়াটা কিভাবে হচ্ছে কেন? আমি তো বললাম যে মাল্টিপ্লিকেশন করার ফলে সেখানে হচ্ছে ইনফ্লামেশন হবে, যখন ইনফ্লামেশন হবে দ্যাট লিডিং টু দ্য নিউমোনিয়া, ঠিক আছে? ইনফ্লামেশন হলে সেখানে সিক্রেশন হবে, সিক্রেশন যখন হবে তারপর সেখানে হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার পর নিউমোনিয়া ডেভেলপ করবে, ঠিক আছে? বুঝছো সবাই প্যাথোজেনেসিস? এই প্যাথোজেনেসিসটা, ঠিক আছে? এই প্যাথোজেনেসিসটা মনে রেখে আমরা এখন গ্রোস, মাইক্রোস্কোপিক এবং ক্লিনিক্যাল সিম্পটমে যাব। দেখবে যে একদম যে যে জায়গাগুলো দিয়ে গেছি আমি, ঠিক সেগুলোতে ক্লিনিক্যাল সিম্পটম এবং হচ্ছে তোমার গ্রোস এবং মাইক্রোস্কোপিক লেশন আমরা দেখতে পাবো। জাস্ট দেখবা গ্রোস লেশন, ক্রাস্ট অফ এক্সুডেটস আর প্রেজেন্ট অ্যারাউন্ড আইজ, নোজ এন্ড লিপস। যেহেতু এলিমেন্টারি ট্র্যাক্ট বলতে যেটা বোঝানো হয়েছে একদম একদম মুখ থেকে কি অ্যানাস পর্যন্ত, ঠিক আছে? ক্রাস্ট অফ এক্সুডেটস আর প্রেজেন্ট অ্যারাউন্ড আইজ, নোজ এন্ড লিপস। আমি প্রথমে একটা কথা বলছিলাম, তারা হচ্ছে পাস্চুলার স্টোমাটাইটিস তৈরি করে, ঠিক? এই যে যখন স্টোমাটাইটিস তৈরি করে তখন সেখানে হচ্ছে কি তোমার ক্রাস্ট হয়। ক্রাস্ট অফ এক্সুডেটস আর প্রেজেন্ট অ্যারাউন্ড আইজ, নোজ এন্ড লিপস। The discrete or extensive areas of necrosis and ulceration present in the oral mucosa and pharynx. যদি তুমি আগের বিয়েতে চলে যাও, এলিমেন্টারি ট্র্যাক্টে কি করে মাল্টিপ্লিকেশন করবে, সেখানে নেক্রোসিস হবে, ঠিক আছে? এখন সেই কথাটাই বলা হয়েছে, ডিসক্রিট অর এক্সটেন্সিভ এরিয়াজ অফ নেক্রোসিস এন্ড আলসারেশন প্রেজেন্ট ইন দ্য ওরাল মিউকোসা এন্ড ফ্যারিংস, ঠিক আছে? 3 number point, okay, hemorrhagic and ulcerative marks in the ileocecal region, colon, rectum, where they produce typical zebra stripe appearance. A zebra stripe appearance is the pathognomonic lesion of PPR. PPR এর very very important lesion হচ্ছে zebra stripe appearance. সেখানে হচ্ছে কি তোমার নেক্রোটিক আলসারেটিভ মার্কস হবে এবং হেমোরেজিক তোমার স্ট্রিক দেখা যায়। কোথায়? ইলিওসিক্যাল জাংশন, কোলন এন্ড রেকটাম, আর দে প্রোডিউস টাইপিক্যাল জেব্রা স্ট্রাইপ অ্যাপিয়ারেন্স। মানে তোমার ইন্টেস্টাইনের ভিতরে লম্বা 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 তোমার হিমোরেজের দাগ, নেক্রোসিসের দাগ থাকে আর কি, ঠিক
ঠিক আছে? এটা দেখতে মনে হয় যে তোমার জেব্রাতে ইয়া থাকে না, সাদা কালো ডোরা কাটা, ঠিক সেরকম ভাবে জেব্রা স্ট্রাইপ মনে হবে। এটা হচ্ছে তোমার প্যাথোগনোমিনিক্লেশন ইন দা পিপিআর। তারপর রিজিওনাল লিম্ফ নোড এন্ড স্প্লিন আর এনলার্জড, ট্রাকিয়া এন্ড ব্রোঙ্কাই আর হাইপারেমিক, এন্ড ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া ইজ প্রমিনেন্ট। ঠিক আছে? এখানে তো আরেকটা গ্রোসলি একটু মাইক্রোস্কোপিক লেশন মানে বলা আছে, সাধারণত গ্রোসলি ভাবে বোঝা যায় না। গ্রোসলি যেটা হয়, গ্রোসলি তো আমি বলে দিচ্ছি আর কি, লিম্ফ নোড এন্ড স্প্লিন। লিম্ফ নোড এন্ড স্প্লিনের একটা হচ্ছে কি তোমার এনলার্জড বলছি, এটা যেটা ঘটে আর্লি স্টেজে এনলার্জড হয়, বাট ইন ক্রনিক স্টেজে এই লিম্ফ নোড এবং স্প্লিন আবার ছোট হয়ে যায়, অ্যাট্রোফি হয়। কারণ আর্লি স্টেজে সেখানে ইনফ্লামেশন হয়ে এনলার্জড হয়, বাট পরবর্তীতে কি হয় সেখানকার হচ্ছে আমরা বলছি যে এখানে ন্যাক্রোসিস হয়ে লিম্ফয়েড ডিপ্লিশন হয়, লিম্ফয়েড সেলগুলো ডিপ্লিশন হয়, ফলে যেহেতু লিম্ফয়েড সেলগুলো কমে যায়, তাহলে সেখানে তখন কি হয়, সাইজ সাইজটা ছোট হয়ে যায়, অ্যাট্রোফাইড অর্গান হয়। ঠিক আছে? এটা তোমরা অ্যাড করে ফেলতে পারো যে রিজিওনাল লিম্ফ নোড এন্ড স্প্লিন আর এনলার্জ ইন আর্লি স্টেজ, ইন লেটার দে বিকাম অ্যাট্রোফাইড। ঠিক আছে? আরেকবার। Regional lymph node and spleen are enlarged in early stage, following atrophied in chronic cases. Following atrophied in chronic cases. ঠিক আছে? তারপরে বলা হচ্ছে ট্রাকিয়ান ব্রোঙ্কাই আর হাইপারেমিক, যে আমরা জানি রেসপিরেটরি সিস্টেমে তারা হচ্ছে গিয়ে তোমার ইনফ্লামেশন করে, রেজাল্টিং ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া ইজ প্রমিনেন্ট, মানে নিউমোনিয়া থাকবে আর কি। ঠিক আছে? এই জন্য আমি সবাইকে বলি যে প্যাথোজেনেসিসটা, প্রত্যেকটা ডিজিজের প্যাথোজেনেসিসটা ইম্পর্টেন্ট। প্যাথোজেনেসিস যে অর্গানে ইনফেক্ট করবে, যে অর্গান দিয়ে যাবে, সেখানে তারা লেশন তৈরি করবে। ঠিক আছে? এই দেখো হচ্ছে কি তোমার পাস্তুলার স্টোমাটাইটিস হচ্ছে। ঠিক আছে? এই যে এক্সুডেট অফ কাস্ট আছে, this is one of the most important lesion, and also the important clinical symptoms. তারপরে দেখো জেব্রা স্ট্রাইপ অ্যাপিয়ারেন্স। নরমালি এই ধরনের স্ট্রাইপ গুলো থাকে না, হিমোরেজিক এন্ড নেক্রোটিক স্ট্রাইপ। দেখো, this is called zebra stripe appearance, and this is the pathognomonic lesion in the PPR. স্যার বলো। স্যার ওরাল মিউকাসের মধ্যে যে রিলেশনটা হচ্ছে, এটা কি সব পিপিআর পেশেন্টের মধ্যেই হবে? সব পিপিআর ছাগল যারা আছে সবার মধ্যে কম বেশি হয়, কিন্তু হচ্ছে কি সব পিপিআর এর ক্ষেত্রে দেখা যায় আর কি, সিভিয়ারিটি কম বেশি হতে পারে, কোনটার ক্ষেত্রে সিভিয়ার বেশি হবে, কোনটার ক্ষেত্রে কম হবে, বাট মুখে লেশন দেখা যাবে সব পিপিআর। ঠিক আছে? এবং পিপিআর এর আরেকটা জিনিস হচ্ছে কি তোমার ডায়রিয়া হয়, এটা আমরা হচ্ছে ক্লিনিক্যাল সিম্পটমে আসবো আর কি। ডায়রিয়া হবে, সর্দি হবে, এবং ইমিউনিটি ডিক্রিজ করবে, ফলে অন্যান্য ডিজিজ পরবর্তীতে ইনফেকশন হয়। এখন এটা মাইক্রোস্কোপিক লেশন। দেখো, আমরা বলছিলাম যে তিনটা সিস্টেম। পিপিআর মূলত স্যার, বলো। হ্যাঁ স্যার, পিপিআর মূলত কি স্যার ট্রান্সপোর্টেবল ডিজিজ না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ট্রান্সপোর্টেবল বলা যাবে না, ট্রান্সমিসিবল অর কন্টাজিয়াস ডিজিজ। মানে তোমার হচ্ছে গিয়ে যদি হচ্ছে তোমার ধরো যে বাচ্চারাটে হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে তোমার হচ্ছে গিয়ে ওই ধীরে ধীরে আশেপাশে যেতে যেতে সৈয়দপুর চলে যাবে আর কি, বা রংপুর চলে যাবে। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। এখন ইন দা হ্যাঁ বলো। স্যার জেব্রা স্ট্রাইপ অ্যাপিয়ারেন্স যে বললেন স্যার, সেটা কোথায় হচ্ছে? সেটা তো কোথায় হচ্ছে সেটা তো বলছি আমি। জেব্রা স্ট্রাইপ অ্যাপিয়ারেন্স ইন দা ইলিওসিক্যাল রিজিয়ন, কোলন এন্ড রেকটাম। মেইনলি হয় ইলিওসিক্যাল জাংশন বা রিজন যেটা বলে সেই জায়গাতে বেশি হয় আর কি, ইলিওসিক্যাল জাংশন। ইলিয়াম এবং সিকাম যে জায়গায়, ইলিয়াম শেষ হবে সিকাম শুরু হবে এই জায়গাতে। ঠিক আছে? Microscopic in the digestive system,
Squamous epithelium of oral mucosa, there is necrosis of epithelial cells in the deep layer of stratum spinosum. These cells have pycnotic nuclei and irregular eosinophilic cytoplasm. Digestive system যে তোমার epithelial cell আছে সেগুলোতে হচ্ছে তোমার necrosis হবে, এর ফলে সেখানকার কি হবে stratum spinosum এর ডিপ লেয়ারে তোমার নেক্রোটিক ইনফ্লামেশন নেক্রোসিস হবে। যখন নেক্রোসিস হওয়ার ফলে তার যে নিউক্লিয়াস আছে সেটা পিকনোটিক নিউক্লিয়াস হবে এবং সাইটোপ্লাজমটা ইওসিনোফিলিক হয়ে যাবে। ঠিক আছে? তো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্মড ইন দ্য স্ট্রাটাম স্পাইনোসাম। Multinucleated giant cell formed in the stratum spinosum. In lymphoid tissue, there is a necrosis of lymphocytes in lymph node, spleen, and Pierre spaces. যে কথাটা আমি প্যাথোজেনেসিসের ক্ষেত্রে বলছিলাম যে লিম্ফয়েড টিস্যুতে যে লিম্ফোসাইট আছে বা লিম্ফয়েড সেল আছে সেগুলো তো তোমার নেক্রোসিস হওয়ার পরে লিম্ফয়েড ডিপ্লিশন হয় বা লিম্ফয়েড সেলগুলোর পরিমাণ কমে যায়। সেটা এখানে বলা হয়েছে নেক্রোসিস অফ লিম্ফোসাইটস ইন লিম্ফ নোড, স্প্লিন এন্ড পিয়ার স্পেসেস। পিয়ার স্পেসেসও কিন্তু একটা লিম্ফয়েড টিস্যু। ঠিক আছে? তারপরে ইন রেসপিরেটরি সিস্টেমে কি হয় ফাইব্রিনোপ্রুলেন্ট ইনফ্লামেশন ইন লাংস, আর এখানে যেহেতু হচ্ছে নিউমোনিয়া হয় সেহেতু হচ্ছে তোমার ফাইব্রিনোপ্রুলেন্ট ইনফ্লামেশন, জায়ান্ট সেল ফর্মেশন, and intracytoplasmic and intranuclear inclusion bodies are present in lungs. Intracytoplasmic and intranuclear মানে সাইটোপ্লাজমের ভেতর অনেক সময় নিউক্লিয়াসের ভেতরেও ইনক্লুশন বডিজ মানে ভাইরাল পার্টিকল। ঠিক আছে? ভাইরাল পার্টিকলস আর প্রেজেন্ট ইন লাংস। সাইটোপ্লাজমের ভেতরে অথবা নিউক্লিয়াসের ভেতরে থাকতে পারে আর কি ভাইরাসের পার্টিকল গুলো থাকে। সবাই তাহলে পিপিআর যদি আসে কখনো মাথাতে সবসময় রাখবা তিনটা সিস্টেম। এই তিনটা সিস্টেমে কি কি হয় জাস্ট পয়েন্ট গুলো একটু মাথায় রেখে বেশি পড়ার দরকার নেই। ঠিক আছে? অল্প জাস্ট জিনিসগুলো একটু থিঙ্কিং করে ওই টার্ম গুলো মনে রেখে দিবে, তাহলে হচ্ছে গিয়ে খুবই ইজি হবে। যদি সব মুখস্থ করতে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে গিয়ে কিন্তু যদি মানে একদম এক্সেপশনাল না হয় তাহলে পরীক্ষাতে গিয়ে এটা উলট পালট করে দিবা। এই জন্য মাথায় রাখবা। র্যাবিস যদি হয় তাহলে সবসময় মাথায় রাখবে ব্রেইনে কোনো কিছু হবে। পিপিআর হবে মানে তিনটা সিস্টেমে হচ্ছে গিয়ে এফেক্ট করবে। এফএমডি হবে তার মানে তখন তোমাকে মনে রাখতে হবে হচ্ছে গিয়ে এপিথেলিয়াল টিস্যু ইন দ্য ওরাল ক্যাভিটি, তোমার হচ্ছে গিয়ে এপিথেলিয়াল টিস্যু ইন দ্য হুপ, আর এটা হচ্ছে তোমার হার্টের মাসল। এই তিনটা জায়গায় হচ্ছে তোমার এফএমডির ক্ষেত্রে ইয়া করবে। যদি অ্যানথ্রাক্স হয় কোথায় হবে? আমরা অ্যানথ্রাক্স স্প্লিনিক ফিভার বলতেছি। স্প্লিনে তোমার হচ্ছে গিয়ে মেইন লেশন দেখা যাবে, আর হচ্ছে হিমোরেজিক লেশন গুলো তোমার ইন্টেস্টাইন বা আদার পার্টে দেখা যাবে। এভাবে মনে রাখতে হবে। যদি তোমার বিকিউ হয় মাসলে হবে, তাহলে লেসন গুলো মাসল রিলেটেড, সেটা মনে রাখবে। ঠিক আছে? এই ভাবে মনে রাখলে খুব সহজ, নাহলে এত ডিজিজ হবে তখন হচ্ছে কি একটু গোলমাল লেগে যেতে পারে। ক্লিনিক্যাল সিমটমস, ইনকিউবেশন পিরিয়ড 2 to 10 days, মেইনলি প্যারাকিউট কেসেস হয়। প্যারাকিউট কেসেস ক্ষেত্রে মেইনলি অ্যানিমালটা মারা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। আর অ্যাকিউট কেসে যেটা হয় হাই ফিভার হয়, সাধারণত 105 থেকে 107 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তারপরে সিরাস নেজাল এন্ড অকুলার ডিসচার্জ বিকাম মিকোপ্রুলেন্ট, তোমার দেখো তুমি হচ্ছে গিয়ে নেজাল ডিসচার্জ এবং তোমার হচ্ছে গিয়ে তোমার ওরাল ডিসচার্জ হচ্ছে তোমার পাওয়া যায়। ঠিক আছে? তারপর হাইপারেমিক গামস নেক্রোটিক ওরাল লেশন, তোমার মুখের ভেতর হচ্ছে কি নেক্রোটিক লেশন দেখা যাবে, বা স্টোমাটাইটিস যেটাকে বলি আমরা, সেই স্টোমাটাইটিসের লেশন পাওয়া যাবে। ঠিক আছে? তারপরে দেখো এখানে দেখো হচ্ছে কি কিরকম নেক্রোটিক লেশন মুখের মধ্যে আছে। প্রফিউজ ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে সেখানে ডিহাইড্রেশন ইমাইসিয়েশন থাকবে। তারপরে যেহেতু এখানে নিউমোনিয়া হচ্ছে সেহেতু র্যাপিড রেসপিরেশন ডিসপনিয়া হবে। অ্যাবরশনটা হচ্ছে কি তোমার ডাইরেক্টলি এটা অ্যাবরশন করে না, কিন্তু হাই ফিভারের কারণে অনেক সময় অ্যাবরশন হয়, বা ডিজিজের যে ডিজিজটা হয়েছে সেই ডিজিজটার কারণে যেহেতু খেতে পারে না বা স্ট্রেস সেহেতু সে কারণে হয়। সেকেন্ডারি কজ, ডাইরেক্টলি এটা কিন্তু অ্যাবরশন করে না, এটা একটা মাথায় রাখবা। ঠিক আছে? পিপিআর ডাইরেক্টলি কখনো অ্যাবরশন করে না, এটা সেকেন্ডারিলি তোমার অ্যাবরশন করতে পারে ডিউ টু হাই ফিভার, অথবা হচ্ছে কি যেহেতু ডিজিজ হয়েছে সেহেতু স্ট্রেস
অথবা খাবার খায় না, বিভিন্ন রকম কারণে তোমার হতে পারে। তারপরে স্কিন নোডুলস অ্যারাউন্ড মাজল, আর সাব অ্যাকিউট এটা দরকার নাই, অ্যাসিম্পটোমেটিক ডিজিজ। ঠিক আছে? বুঝছো সবাই ক্লিনিক্যাল সিম্পটম গুলা? তাই সিমটোমেটিকটা আরেকবার। অ্যাসিম্পটোমেটিকটা অতটা ইম্পর্টেন্ট। অ্যাসিম্পটোমেটিক মানে হচ্ছে কি তোমার কোনো সিম্পটম থাকবে না আর কি, কিন্তু হচ্ছে ভাইরাসটা থাকে শরীরের ভিতর। শরীরের ভিতর ভাইরাস আছে বাট কোনো সিম্পটম নাই, এটা অ্যাসিম্পটোমেটিক। ইটস নট সো ইম্পর্টেন্ট। এটা তো তোমার ক্লিনিক্যাল সিম্পটম দেওয়ারই দরকার নেই, আপনি ইয়াই করে দিয়ে। স্যার পার একুইট আর ক্রনিক কি একই নাকি স্যার? না না না, পার অ্যাকিউট মানে হচ্ছে যে তোমার পার অ্যাকিউট বলতে হচ্ছে র্যাপিড অনসেট অফ দি ডিজিজ। র্যাপিড সাধারণত 24 আওয়ার্স আর 48 আওয়ার্স হাইয়েস্ট, তার মধ্যে অনসেট হয়ে অ্যানিমালটা বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। জি স্যার। ঠিক আছে? অ্যাকিউট ধরো যে 2 থেকে 10 দিন, এটা হচ্ছে অ্যাকিউট। পার অ্যাকিউট হচ্ছে উইদিন 24 আওয়ার্স অর উইদিন হাইয়েস্ট কেসেস উইদিন 48 আওয়ার্স। Differential diagnosis, rinderpest, blue tongue, contagious eczema, and foot and mouth disease. ঠিক আছে? ল্যাবরেটরি ডায়াগনোসিস তোমার আগের মতো ভাইরাস আইসোলেশন, অ্যান্টিজেন ডিটেকশন, আরপিসিআর, সেরোলজি, স্যাম্পলস, এগুলো আগে যেগুলো আছে আগে সেগুলো হচ্ছে এইভাবে একটু আলাদাভাবে বলা হয়েছে। বুঝছো সবাই? কে কথা বলতেছে? স্যার সবাইকে মিউট করে দিন স্যার, গুনগুন আওয়াজ আসতেছে স্যার। স্যার কে জানি পড়তেছে এটা কোন স্যার? আমি মানে ল্যাবরেটরি ডায়াগনোসিস আজকে বেশি হ্যাঁ ল্যাবরেটরি বলো। ল্যাবরেটরি ডায়াগনোসিস কি আগের মতো ওটা ওই হ্যাঁ আগের মতো বলতে এখানে একটা আলাদাভাবে লিখছি আর কি, আগের মতোই। তোমার পিসিআর করবা, তারপর হচ্ছে কি ইন্টিজেন ডিটেকশন একটা পিসিআর একটা পাস। ঠিক আছে? আগের মতো লিখলে হবে। স্যার এখানে ক্রস প্রোটেক্টিভ, স্যার ক্রস প্রোটেক্টিভ হচ্ছে পিপিআর ভ্যাকসিনটা যদি হচ্ছে যে ক্যাটেলের মধ্যে দেওয়া হয়, তা যে যে অ্যান্টিবডিটা প্রডিউস করবে ওটাকে বলা হচ্ছে ক্রস প্রোটেক্টিভ অ্যান্টিবডি স্যার নাকি? না মানে ক্রস প্রোটেক্টিভ মানে যেহেতু হচ্ছে কি পিপিআর আর রিন্ডারপেস্ট ভেরি কম মানে সিমিলার, সেক্ষেত্রে হচ্ছে যদি মানে পিপিআর এর ভ্যাকসিন দিয়ে অনেক সময় রিন্ডারপেস্টের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, আবার রিন্ডারপেস্টের ভ্যাকসিন হচ্ছে কি পিপিআর এর বিরুদ্ধে অনেক সময় অ্যান্টিবডি তৈরি করে। এটা হচ্ছে ক্রস প্রোটেক্টিভ। জি স্যার। ঠিক আছে স্যার ইমিউনো সাপ্রেশনটা আবার একটু বললে ভালো হয়। ইমিউনো সাপ্রেশন হচ্ছে তোমার আমরা বলছি যে লিম্ফয়েড টিস্যুতে এই ভাইরাসটার স্পেশাল অ্যাফিনিটি আছে, ইনফেকশন করে। যখন তোমার লিম্ফয়েড টিস্যুতে ইনফেকশন করে তখন সেখানে লিম্ফয়েড টিস্যুর ভেতরে, আমরা জানি যে ভাইরাস সাধারণত ইন্ট্রাসেলুলার মাল্টিপ্লিকেশন হয়, সেই লিম্ফয়েড টিস্যুর ভেতরে তারা মাল্টিপ্লিকেশন করে। ঠিক আছে? যখন মাল্টিপ্লিকেশন করে তখন সেখানকার লিম্ফয়েড টিস্যুগুলা ন্যাক্রোসিস হয়ে মারা যায়। মারা যাওয়ার পরে সেগুলো ওয়াশ আউট হয়ে যায় এবং ডিপ্লিশন হয়, ফলে সেখানকার লিম্ফয়েড টিস্যুর পরিমাণ কমে যায়, রিডিউস হয়, ডিপ্লিশন হয়ে যায়। যখনই তোমার কমে যাবে, এখন তোমার একটা লিম্ফ নোডে তোমার 100% লিম্ফয়েড সেলের পরিবর্তে তোমার 80% লিম্ফয়েড সেল আছে ডিউ টু ডিপ্লিশন অফ দি লিম্ফয়েড সেল। তাহলে আগের মতো তো সে আর এর ইমিউনিটি প্রোডাকশন করতে পারবে না, ইমিউনিটি হচ্ছে তোমার সার্ভিস দিবে না। সে কথাটাই বলা হয়েছে যখন তোমার লিম্ফয়েড টিস্যু ডিপ্লিশন হয়ে যাবে তখন সেখানে ইমিউনো সাপ্রেশন দেখা যাবে। ঠিক আছে? বুঝছো? জি স্যার, ধন্যবাদ, বুঝতে পারছি স্যার। Good. Any question?